এবং এটা না থাকলে কোনো জিনিস, দেখুন বাইরের জাগতিক যা রয়েছে, তার যা চাপ রয়েছে, সেটা তো রয়েইছে, সেটা তো কোনোদিন চলে যাবে না। কিন্তু সেটা থাকা সত্ত্বেও যদি আপনার তরফ থেকে যদি কোনো প্রচেষ্টা না থাকে, যদি কোনো রকম উদ্যোগ না থাকে, তাহলে কোনো জিনিসই অ্যাচিভ করা সম্ভব নয়। বুদ্ধি দ্বারা। এবং এটা একটা বড় নমস্কার এবং ধ্যাত্তেরিকায় আপনাদের নমস্কার এবং ধ্যাত্তেরিকায় আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় অনুপ্রেরণা, বা ইংরেজিতে যাকে বলা হয় মোটিভেশন। মোটিভেশনটা বেছে নেওয়ার মূল কারণ হচ্ছে এর সাথে অনেকগুলো তার জড়িত রয়েছে। অর্থাৎ আপনি যে কোনো জিনিস, আপনি যে কোনো উদ্যম, যে কোনো সমস্যা আপনি যখনই সমাধান করতে যাবেন, আপনার যেটা সবার আগে চরমে দরকার হবে সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত প্রচেষ্টা, আপনার ব্যক্তিগত কর্তৃত্ব, আপনার ব্যক্তিগত সাহস, আপনার ব্যক্তিগত সামর্থ্য। অনুপ্রেরণার প্রয়োজনটা ভীষণ। আমরা যদি চারিদিকে তাকাই তাহলে আমরা অনুপ্রেরণার প্রচুর ঘটনা পাবো। যে অনেক লোক হয় কোনো একটা বিশেষ ঘটনা, কোনো একজন বিশেষ ব্যক্তি, কোনো একটা বিশেষ কারণে অনুপ্রেরিত হয়ে, এবং তারা অভাবনীয় কিছু কাজ করে গেছেন বা এখনো করছেন, এমন প্রচুর লোক আছে। সুতরাং এর প্রভাবটা বোঝাটা দরকার আছে। ইনফ্যাক্ট এর যে কত বেশি মাহাত্ম্য তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে 80, 70, 80, 90-এর দশকে যেইভাবে মোটিভেশনাল বুকস এবং এই অনুপ্রেরণার বই, অনুপ্রেরণার স্পিচ, এবং তারপরে অনুপ্রেরণার জন্যে স্পিকার তৈরি করা হলো, এবং তার যে একটা বিরাট মার্কেট তৈরি হলো, সেটা সেটা একটা দারুণ প্রমাণ। ইনফ্যাক্ট আজকের দিনেও রয়েছে। আজকের দিনেও প্রচুর লোক এটাকে কেরিয়ার বানিয়ে ফেলেছেন। অর্থাৎ তাদের মূল কাজ হচ্ছে গিয়ে গিয়ে বিভিন্ন অফিসে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোককে অনুপ্রেরিত করা। এবং তাতে আমি কোনো দোষ দেখি না, কিন্তু সমস্যা হচ্ছে ওটাই যে অনুপ্রেরণা ব্যাপারটাই কিন্তু আত্মকর্তৃত্ব নিয়ে, যেটা আমরা আলোচনায় আনব। শুরু করা যায় জিগ জিগলার, উনি একজন ম্যানেজমেন্ট গুরু ছিলেন। ওনার একটা বেশ সুন্দর বক্তব্য দিয়ে উনি বলেছেন যে অনেকেই বলে অনুপ্রেরণা টেকে না। অর্থাৎ মানুষকে আপনি অনুপ্রেরিত করলেন, বাট কিছু ঘন্টার মধ্যে সেটা ভুলে যায়, এবং এটা একদম চরম সত্য। তো উনি বলছেন যে নিদার ডাজ বাদিং, মানে আপনি স্নান করলেন, স্নানও তো টেকে না, আপনাকে তো পরের দিন আবার স্নান করতে হয়। এবং যেই কারণে আমরা মনে করি যে অনুপ্রেরণাটা আপনার রোজ দরকার। অর্থাৎ এই অনুপ্রেরণা ব্যাপারটাকে যারা বুঝতে পারে বা যারা সেটাকে কাজে আনতে পারে, অনেকে অজ্ঞানে সেটা আনে, অনেকে সজ্ঞানে শুধু একটা জিনিস প্র্যাকটিস করে, অর্থাৎ ফোকাস বা ডিসিপ্লিন নিয়ে তারা ফোকাস করেন এবং তারা শেষে পৌঁছান। তো মানুষের যদি আমরা সর্বপ্রথম মানুষের যদি চাহিদাগুলো দেখি, তা আমরা দেখব যে মানুষের 4টে মুখ্য চাহিদা রয়েছে। আপনাদের সামনে যে কাঠামোটা রয়েছে সেটা মোটিভেশনের কাঠামো। অর্থাৎ দেখবেন যে মানুষ যে যে কাজগুলো, যেটাকে হিউম্যান ফাংশন বলে, অর্থাৎ যে যে কাজগুলো করতে চায়, সে কাজ করার প্রথম সিদ্ধান্ত হচ্ছে তার ক্ষমতা বা তার
সেই জ্ঞানটা দরকার, যেটাকে আমরা এবিলিটি বলছি। অর্থাৎ আপনার শুধু জানলে হবে না, আপনাকে সে কাজটা করার নিয়মাবলী জানতে হবে, এবং হয়তো এক আধবার আপনি করেছেন, সুতরাং আপনি ব্যাপারটা বোঝেন। ওই ওই ক্ষমতাটুকু ন্যূনতম প্রয়োজন এবিলিটি ডিফাইন করার জন্য। আপনার মোটিভেশন দরকার, এবং আপনার সুযোগ দরকার, অপরচুনিটি দরকার। অর্থাৎ যে কোনো একটা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনার এবিলিটি প্লাস মোটিভেশন প্লাস অপরচুনিটি, এই তিনটে জিনিসের প্রয়োজন। এবার আমরা যদি কোর হিউম্যান ফাংশনসগুলো দেখি, অর্থাৎ মানুষের কি কি কাজ মানুষ করে, বা তার পেছনে অন্তর্নিহিত তার যে প্রয়োজনগুলো, সেগুলো কি কি। প্রথম প্রয়োজন হচ্ছে নিশ্চয়তার প্রয়োজন। বলা হয় যে আপনার সবার আগে প্রয়োজন হচ্ছে জীবনের নিশ্চয়তা, খুব স্বাভাবিকভাবে। তারপরে আপনার স্বাচ্ছন্দ্যের নিশ্চয়তা, অর্থাৎ আপনি অর্থ উপার্জন করতে পারবেন, বা আপনি মানুষ হিসেবে বাঁচতে পারবেন, আপনার ন্যূনতম স্বাধীনতাটুকু থাকবে, সেটা হচ্ছে নিশ্চয়তা। দ্বিতীয় যেটা যে সিদ্ধান্তটা রয়েছে, বা যেই প্রয়োজনটা রয়েছে, সেটা হচ্ছে পরিচয়ের প্রয়োজন। অর্থাৎ প্রথম কথা তো আমি বাঁচার এবং মানুষ হিসেবে বাঁচার একটি নিশ্চয়তা পেলাম। এবার আমার একটা পরিচয় দরকার। পরিচয়টা কেমন? পরিচয়টা হচ্ছে যেমন, ধরুন আমি যখনই কিছু একটা করব, তার জন্য আমার পরিচিতি হবে, বা আমি মানুষ হিসেবে শুধু নয়, বরং গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীর একজন মেম্বার হিসেবে আমি তার সেই সম্মানটুকু পাব, বা আমাকে লোকে চিনবে। তো এই আইডেন্টিটির পেছনে, এবং আমরা যেটাকে খুব স্বাভাবিকভাবে দেখছি, আইডেন্টিটির পেছনে একটা বিরাট ফিলসফি রয়েছে, এবং তার পেছনে আজকের দিনে অনেক রকম কাজ রয়েছে। যেমন কিছু লোক জেন্ডার বেসড আইডেন্টিটিতে বিলিভ করেন, কিছু লোক বিলিফ বেসড আইডেন্টিটিতে বিশ্বাস করেন। অর্থাৎ যেমন ধরুন ইসকনের যারা ভক্ত এবং যারা সেখানে কাজ করে, তারা একটা বিশেষ বেশ ধারণ করে শুধু সেই পরিচয়টাকে জানাবার জন্য, যে আমার মুখ্য পরিচয় হচ্ছে আমি ইসকনের একজন সদস্য। সুতরাং এটা একটা গভীর জিনিস, কারণ এর সাথে মানুষ কিন্তু প্রতিনিয়ত লড়াই করে। যেমন আমি দেখেছি বয়সের একটা পরিচয় আছে। অর্থাৎ একটা বিশেষ বয়সে এসে মানুষ হয় সেই বয়সটাকে স্বীকার করতে চায় না, সে তার পরিচিতি হয়তো আরও কম বয়সে দেখাতে চায়। সুতরাং সে দাড়ি গোঁফ পেকে গেলে সে সেগুলোকে কলফ করে, বা তার যা ব্যক্তি সিদ্ধান্ত থাকবে। অর্থাৎ এই যে পেছনের যে সিদ্ধান্তগুলো, আপনি যাই করবেন তার পেছনে আপনার যে চারটি মুখ্য সিদ্ধান্ত, যে মুখ্য চারটি প্রয়োজন, তো তার মধ্যে নিশ্চয়তা, পরিচয়, তৃতীয় হচ্ছে সম্মান। অর্থাৎ দেখুন, আমরা যে কোনো কাজ করি, তো তার পেছনে আমরা একটা সাম্মানিক পাই, সাম্মানিক, বা যেটাকে কম্পেনসেশন বলে। কিন্তু সেটা শুধু নয়, আমরা মানুষ হিসেবে সম্মান চাই। আমরা যদি কিছু ভালো করি, তাহলে সেই ব্যাপারে আমরা সম্মান চাই। অর্থাৎ আমি যদি খুব ভালো ক্রিকেট খেলি, আমি চাইবো যে ক্রিকেটার হিসেবে আমি সম্মান পাই। অর্থাৎ আমাকে ভারতের টিমে 11 জনের মধ্যে বা 15 জনের মধ্যে একজন বানানো হোক। এই সম্মানটা অ্যাসোসিয়েটেড হচ্ছে, বা এই যে সেলফ এস্টিম, অর্থাৎ আমি নিজেকে সমাজে এবং সামাজিক কাঠামোয় কোথায় নিজেকে দেখি। কেউ বলতে পারেন যে আমি খুব ভালো কবিতা লিখতাম, বা আমি খুব ভালো খেলতাম, বা আমি খুব ভালো নাচতাম, রাইট? এবং তারা সেই ক্ষেত্রে চায় যে তারা যেন সম্মান পাক, লোকের তার পরিচিতি বাড়ুক, তার ডিমান্ড বাড়ুক, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানে তাকে ডাকা হোক, এবং লোকে সেটাকে দিক। এবং তার কারেন্সি বিভিন্ন রকম হতে পারে। সম্মানের কারেন্সি অনেক সময়
সরাসরি পয়সা হয়, বা অনেক সময় অ্যাওয়ার্ডস হয়, অনেক সময় লাইকস হয়, অনেক সময় ভিউজ হয়, অনেক সময় ফলোয়ার্স হয়। এগুলো সব হচ্ছে সম্মানের সাথে জড়িত। অর্থাৎ যখন আপনার ন্যূনতম চাহিদাগুলো পূরণ হয়ে যায়, যেগুলো লুকিয়ে থাকে আপনার পরিচয় এবং আপনার নিশ্চয়তার মধ্যে, তারপরে আপনি চান সামাজিক সম্মান, সামাজিক প্রতিষ্ঠা। এবং সর্বশেষ হচ্ছে একটি বিশেষ দক্ষতা। আপনার একটি বিশেষ দক্ষতার প্রয়োজন আছে, কারণ এই দক্ষতা ছাড়া আপনি নিজের পরিচয়, নিজের সম্মানটা পাবেন কোত্থেকে, তাই না? এবং এই দক্ষতাটা কিন্তু এক জায়গায় থেমে থাকে না। অর্থাৎ ছোটবেলার থেকে আমরা যখন টিনেজার্স হই, তখন আমরা কিছু কিছু দক্ষতা অর্জন করি। সেটা শুধু শিক্ষার দক্ষতা নয়, সেটা ভাষার দক্ষতা, সেটা সমাজে মেশার দক্ষতা, সমাজে নিজের পরিচয় বানানোর দক্ষতা। আবার যখন আমরা আমাদের বয়স বাড়ে, তখন আমরা অন্যরকম দক্ষতা প্রয়োজন হয়। তখন আমাদের দক্ষতা হয় যে আমি কি করে একজন ভালো পিতা হতে পারি, বাবা হতে পারি, বা মা হতে পারি, তার দক্ষতার প্রয়োজন আছে। আমার সংসার চালানোর দক্ষতা দরকার। আমার জীবনের যে বিভিন্ন চ্যালেঞ্জেস আমাদের দিকে জীবন ছুড়ে দেয়, সেগুলো সামলানোর দক্ষতার প্রয়োজন আছে। অর্থাৎ এই চারটে জিনিস হচ্ছে আপনার পেছনের, আপনি যাই কাজ করেন তার পেছনের আপনার সিদ্ধান্ত বা ন্যূনতম প্রয়োজনের মাপকাঠি। অর্থাৎ এই চারটে জিনিস যদি আপনাকে এবার প্রাপ্তি করতে হয়, এবং ওই যে মাঝখানের জিনিসটা এবিলিটি প্লাস মোটিভেশন, তো এই চারটি জিনিসের মোটিভেশন আনতে গেলে, অর্থাৎ এবার দক্ষতার, আমি যে দক্ষতা অর্জন করব, বা আমি যে নিজের জন্য একটা সম্মান অর্জন করব, বা আমি যে নিজের একটা আলাদা পরিচিতি বা পরিচয় গঠন করব, বা আমি যে জীবনে নিশ্চয়তা আনবো, অর্থাৎ আর্থিক সচ্ছলতা, বা আমার শারীরিক ক্ষমতা বৃদ্ধি, এই সবগুলোর পেছনে আমার যে মোটিভেশনের চারটে মুখ্য মোটিভেশনাল অ্যাট্রিবিউট বা মোটিভেশনাল গুণ যেগুলো আমার দরকার, অর্থাৎ অনুপ্রেরণামূলক গুণ যে দরকার, সেটা প্রথম গুণ হচ্ছে শিক্ষার গুণ বা শেখার গুণ, অর্থাৎ লার্ন। তারপরে রয়েছে আপনার ভাবনার গুণ, কারণ আপনাকে যে কোনো কাজ করতে গেলে আপনাকে ভেবে সিদ্ধান্ত নিয়ে তবে কাজটা করতে হয়। এবং আপনি এই ব্যাপারটা, আপনি যত ওপরে যাবেন বা যত বেশি লোকের দায়িত্ব আপনার ওপর দেওয়া হবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই দায়িত্বটা কতটা ভয়ঙ্কর, এবং মানুষজনকে খুশি করাটা যে কতটা কঠিন। তৃতীয় হচ্ছে আপনার যে কোনো জিনিস অর্জন করার জন্যে আপনার একটা বিশেষ মোটিভেশন দরকার। অর্থাৎ এক হতে পারে আপনি জীবনটাকে নদীর স্রোতের মতন আপনি বাহিয়ে চললেন, এবং সেখানে আপনি বিশেষ কিছু অর্জন করলেন না, বা ঠিকঠাক চালালেন, বাট এমন নয় জীবন শেষে আপনি যখন ঘুরে তাকাবেন, তখন আপনার মনে হবে যে আমি জীবনে কি কি অর্জন করলাম, আমার কি কি প্রাপ্তি ছিল, বা কি কি প্রাপ্তি আমার থেকে গেল। এবং ওই যে আফসোস যে ব্যাপারটা, সেটাকে কাটাতে পারে যদি আপনি যথেষ্ট নিজেকে অনুপ্রেরিত করতে পারেন টু অ্যাচিভ। অর্থাৎ এই অ্যাচিভের মানে শুধুমাত্র কিন্তু কিছু প্রাপ্তি নয়, এর মানে এর সাথে রয়েছে কিছু জিনিস উত্তরণ করা। অর্থাৎ আপনার যদি স্বপ্ন থাকে যে আমি একটা সামাজিক বা অর্থসামাজিক শ্রেণী থেকে আসি, এবং আমি সেই অর্থসামাজিক গণ্ডিটাকে পার করে আমি ওপরে যেতে চাই। অর্থাৎ আমি আমার যেমন বাড়িতে হয়তো কেউ ক্লাস 10 পাস করেনি, সুতরাং আমার একটা প্রাপ্তির জায়গা হতে পারে যে আমি ক্লাস 10 পার করব, আমি অন্তত গ্র্যাজুয়েশন পাস করব। সুতরাং এই যে প্রাপ্তির প্রয়োজন, উত্তরণের প্রয়োজন আছে, এইগুলোও কিন্তু এর জন্য কিন্তু বিরাট রকমের অনুপ্রেরণা দরকার। এবং শেষ হচ্ছে কন্ট্রোল। তার কারণ হচ্ছে আপনার অনুপ্রেরণা যদি ভীষণ টার্গেটেড, অর্থাৎ ভীষণ
আহ, লক্ষ্যর দিকে না এগিয়ে চলে, বা সে যদি খুব শর্ট টার্ম ভাবে, বা সে যদি খুব তাড়াহুড়ো করে, মানে হঠাৎ যেটাকে বলে না বার্স্ট অফ এনার্জি চলে আসলে আপনার স্বাভাবিকভাবে কী হতে পারে, আপনি লক্ষ্যচ্যুত হতে পারেন। ঠিক একইভাবে যেমন আপনার কন্ট্রোল দরকার আপনার ভাষার ওপর, আপনার রাগের ওপর, আপনার আহ, আহ, কিছু সময় আপনার কথার ওপর, বা আপনার বিচারের ওপরও আপনার, যেমন আমি চাইলেও হয়তো এই মুহূর্তে আমি সব কথা খুলে বলছি না, তার কারণ হচ্ছে আমিও বুঝি যে কোন কথাগুলো সত্যি হলেও আহ, সৎ হলেও সেগুলোকে একটি সীমা রেখে বলতে হয়। তার যেমন আমরা যেভাবে বন্ধু বান্ধবের মাঝখানে কথা বলি, আমরা সেইভাবে তো হয়তো স্বাভাবিক সমাজে বা একটি একটি সামাজিক প্রতিষ্ঠানে বা একটা সামাজিক অনুষ্ঠানে হয়তো সেভাবে আমরা কথা বলি না, যেখানে আমরা যথেষ্ট সংযম দেখাই, এবং সংযমটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে দরকার। যেমন কি খাবো তার সংযম, কি পড়বো তার সংযম, কি ভাবে ভাববো, কিভাবে একটি কাজ করব তার গতির সংযম, গাড়ি চালাবো তার স্পিডের সংযম। অর্থাৎ কন্ট্রোল ব্যাপারটা আমাদের ভীষণ দরকার। তার কারণ হচ্ছে আনকন্ট্রোলড হওয়ার টা খুব একটা অসম্ভব না, বা তার জন্যে কিন্তু আমাদের উৎসাহটা মোটামুটি যথেষ্টই থাকে। এবং সবচেয়ে বড় সমস্যা কিন্তু উৎসাহের হয় না যখন আমরা কিছু করতে যাই, বরং সংযমের হয়। এই যে মোটিভেশনের মূল কাঠামো, এটাই মূল জানার বিষয়, বা এটাই বোঝার বিষয়, এটা কি আত্মসাৎ করার ব্যাপার রয়েছে। এটা বুঝতে পারলেই আপনি অনুপ্রেরণার ব্যাপারটা বুঝতে পারবেন। এবং মনে রাখবেন যে এটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তি দায়িত্ব, আপনার ব্যক্তি অনুপ্রেরণা দ্বারা অনুপ্রেরিত হওয়ার প্রয়োজন আছে। এমন নয় যে অফকোর্স যে এর মধ্যে কিছু জিনিস আপনি বাইরে থেকে শিখবেন না, বাট এই মুহূর্তে এমন কিছু এই কাঠামোর মধ্যে নেই যেটা আপনাকে বাইরে থেকে শিখতে হবে। কারণ এটা বোঝার ব্যাপার আছে, এবং এটাকে আত্মসাৎ করার, এটাকে হজম করার ব্যাপার রয়েছে। আশা করি বোঝা গেল। এবার দেখা যাক যে একটা মানুষের কি কি ক্ষমতা রয়েছে। কারণ আপনাকে যদি নিজেকে অনুপ্রেরিত করতে হয়, তার মানে কি আপনি সব কিছু পারবেন করতে? আপনি কি চাইলেই চাঁদে বা সূর্যে চলে যেতে পারবেন? না, তা ঠিক নয়। তো সেখানে আমাদের সীমা রয়েছে। এবং ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সাইকোমেট্রিক্স ডক্টর কেভিন ম্যাকগ্রিউ বলছেন যে আমাদের চারটে দক্ষতার সীমা রয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমাদের ফিজিক্যাল বা শারীরিক দক্ষতা। দেখুন, সবার পক্ষে সম্ভব না। যেমন কারোর দৈহিক সমস্যা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে, সুতরাং তারা সব কাজ সবাই পেরে ওঠেন না, রাইট? এবং এটা আমার মনে হয় খুব স্বাভাবিক, এটা খুব বেশি বোঝানোর দরকার নেই যে আমাদের সকলে একটি শারীরিক কন্ট্রোল বা একটি শারীরিক একটি দক্ষতার একটি সীমা রয়েছে। দ্বিতীয় জিনিস হচ্ছে কগনিটিভ। কগনিটিভ মানে হচ্ছে আপনার ভাবনার ক্ষমতা। ভাবনার ক্ষমতা কেমন? মানে যেটা দিয়ে আপনি সমস্যার সমাধান করতে পারেন, অর্থাৎ আপনার বুদ্ধিমত্তা। তো আপনার বুদ্ধিমত্তা যদি যথেষ্ট না থাকে, তাহলে যেটা সবচেয়ে সমস্যা হয়ে দাঁড়াবে যে আপনার কাছে সমস্যা এলে আপনার শারীরিক ক্ষমতা থাকলেও যেহেতু বুদ্ধিমত্তা নেই, আপনি সে কাজটা করতে পারবেন না। ঠিক যেমন আমরা সায়েন্স নিয়ে যদি না পড়াশোনা করি, ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি না পড়াশোনা করি, তাহলে আমরা হয়তো কোনো কম্পিউটার রিলেটেড বা সফটওয়্যার রিলেটেড কাজ করতে পারবো না। তৃতীয় জিনিস হচ্ছে সংকল্পমূলক বা কগনিটিভ। অর্থাৎ কিছু জিনিস আছে যেগুলো আপনার ভেতর থেকে বা আপনার যা এক্সপিরিয়েন্স সেখান থেকে তৈরি হয়। যেমন আপনার বা অন্তর্নিহিত আপনার অনুপ্রেরণা, অর্থাৎ আপনি নিজেকে, ব্যক্তিকে আপনি কি করে অনুপ্রেরিত করেন। যেমন অনেকে জানে যে আচ্ছা আমার কাছে অর্থ কম আছে এবং সুতরাং আমাকে
আমি যা কাজ পাই আমাকে সেই কাজটা করতে হবে, রাইট? তো তার কাছে অনুপ্রেরণাটা হচ্ছে অর্থ কামানো। আবার কেউ তার ভালোবাসাকে পাওয়ার জন্য রাত দুটোর সময় গিয়ে বার্থডে উইশ করছে প্রমাণ করার জন্য যে দেখো আমি তোমাকে কত ভালোবাসি। আহ, তো তারও তার মানে সেই ধরনের একটি সংকল্পবোধ দরকার। অর্থাৎ নিজের ভেতরে সেই প্রচেষ্টাটা, নিজের ভেতরে সেই আহ, আহ, সক্ষমতাটা তো একদমই দরকার, এবং সেটাকেই বলে দ্যাট ইজ দ্য কোনেটিভ পার্ট অফ ইউর পার্সোনা। আচ্ছা, তার মধ্যে কিছু সেলফ রেগুলেশনস আছে, যেমন ধরুন অনেকের আহ, আহ, কিছু কিছু জিনিস তারা পছন্দ করেন না। যেমন কিছু লোক আছে যারা ননভেজ খেতে পছন্দ করেন না, তারা একদম পিওর ভেজিটেরিয়ান। কিছু লোক আছে তারা তাদের ধার্মিক মতবাদ অনুযায়ী তারা জীবনটা কাটাতে চান, অর্থাৎ তারা সেটাকে নন নেগোশিয়েবল বলে ভাবেন যে আমি সেখানে আমি কোনো নেগোশিয়েট করব না, রাইট? যেমন মনে আছে আমার আগের একটি এপিসোডে আমি বলেছিলাম যে আমরা যেটা ডিজার্ভ করি সেটা পাই না, যেটা নেগোশিয়েট করি সেটা পাই। তো অর্থাৎ কিছু জিনিস যেগুলো আমরা সেলফ রেগুলেশনের মধ্যে আনি, অর্থাৎ আমরা নিজেরা স্বনিয়ন্ত্রণ করি, তার একটি প্রভাব রয়েছে। যেমন ধরুন একটু বয়স হলে আমরা সংকল্প নিই যে আচ্ছা আমরা চিনি খাবো না, মিষ্টি খাবো না, তাই না? তো সুতরাং এর একটি প্রভাব রয়েছে। এবং চতুর্থ হচ্ছে এফেক্টিভ, অর্থাৎ যেটা বাহ্যিক কিন্তু আপনাকে আপনার মধ্যে পরিবর্তন আনে। যেমন আপনার মুড সুইংস হওয়া, যেমন আপনি কতটা সোশ্যাল ভার্সেস আনসোশ্যাল। সবাই পার্টি অ্যানিমেল হয় না, কিছু লোক বাড়িতে বসে আনন্দ করতে পছন্দ করে, কিছু লোক ইন্ট্রোভার্টেড হন, আবার কিছু লোক অতি এক্সট্রোভার্টেড হন। অর্থাৎ এগুলো হচ্ছে আপনার এফেক্টিভ পার্টস, বা যে বাহ্যিক কারণ দ্বারা আপনি প্রভাবিত হন। আপনার টেম্পারমেন্টটা কেমন, অর্থাৎ আপনি কি খুব সহজে রেগে যান, নাকি আপনি আপনার রাগের ওপর আপনার কন্ট্রোল রয়েছে। আবার দেখুন ওই সেই কন্ট্রোল, অর্থাৎ আপনার ওই মোটিভেশন, অনুপ্রেরণার দরকার আছে। অর্থাৎ যে কোনো হিউম্যান ফাংশন, যে কোনো মানবিক কাজ করতে গেলেই আমাদের অনুপ্রেরণার কিন্তু প্রয়োজন রয়েছে। অনেক জিনিস এমন রয়েছে যেগুলো আমরা করে 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 ডিসিপ্লিন দিয়ে আমরা আর আমাদের অনুপ্রেরণার দরকার পড়ে না, যদিও ডিসিপ্লিন ইটসেলফ ইজ আ মোটিভেশন। অর্থাৎ আমি যদি ভীষণ ডিসিপ্লিন থেকে যে আমি সকালবেলা এই সময় উঠবো, বা আমি মিষ্টি খাবো না, সুতরাং এই যে ডিসিপ্লিনগুলো, এই ডিসিপ্লিন, বা আমি কম কম করে 8 ঘন্টা পড়াশোনা করব, এবং আমার মানে দিনের যা পড়া আছে সেটা শেষ হয়ে গেলে আমি নতুন কিছু সাবজেক্ট আমার কাছে অলরেডি রাখা আছে, আমি সেইগুলো পড়বো, কিংবা আমি কোনো বই পড়বো। তো এই যে অনুশীলন, এই অনুশীলন কিন্তু একটি অভ্যাস, একটি স্বভাবের দ্বারা পরিচালিত, কিন্তু সেখানে কিন্তু বাইরের থেকে বাহ্যিক কারণবশত সেগুলো অনেক সময় ভেঙে যেতে পারে, এবং সেখানে আবার ওই আপনি কি অ্যাচিভ করতে চাইছেন এবং আপনার কাছে কতটা কন্ট্রোল আছে সেইটা ডিটারমাইন করে যে আপনি আপনি কতটা প্রভাবিত হবেন বা হবেন না। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। দেখুন, এগুলো সত্যি কথা বলতে এগুলো 5 মিনিটের পড়াশোনা নয়, এগুলো মানে 5 দিনও না, হয়তো 5 মাসের পড়াশোনা। বাট আমরা যখন সংকুচিত করি এই ব্যাপারগুলোকে, এবং বোঝাবার সুবিধার্থে যখন আমরা ব্যাপারগুলোকে ছোট করি, সমস্যা হচ্ছে অনেকটা জ্ঞান সেখানে হারিয়েও যায়, এবং তাতে আমি সেটা বলতে আমি দ্বিধাবোধ করব না। কিন্তু কিছু করার নেই, মানুষের কাছে আজকের দিনে ধৈর্য ভীষণ কম। তো এই কম ধৈর্যের মধ্যে আপনাকে ওই একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টের মধ্যে আপনাকে ডেলিভার করতে হয় আপনি যেটা বলতে চান। তো আমার প্রচেষ্টাটাও সেরকম। আশা করি তবুও
যেটা করছি সেই প্রচেষ্টাটা আপনাদের ভালো লাগছে। এবার আসুন যে এই ব্যাপারে খুব পুরনো কিন্তু ভীষণ কার্যকরী একটি ফ্রেমওয়ার্ক রয়েছে, যেটাকে এক ভদ্রলোক অ্যাব্রাহাম ম্যাসলো বলে তিনি তৈরি করেছিলেন। তো এই ফ্রেমওয়ার্কটাকে বলে মাসলোজ হায়ারার্কি অফ নিডস, অর্থাৎ মাসলো বাবা আর একখানা সিঁড়ি তৈরি করেছিলেন। সেই সিঁড়িটা কি বলছে যে আপনার সবার আগে শারীরিক চাহিদা আপনি মেটাবেন, অর্থাৎ আপনার খিদে, তাই না? আপনার মানে আপনি চাঁদে যাবেন বা আপনি আপনি সূর্য সূর্য কে আপনি ইয়ে করবেন, নিয়ে পড়াশোনা করবেন, এর সবার আগে তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে ফুড অ্যান্ড শেল্টার অ্যান্ড সিকিউরিটি। ওই যে জৈবিক প্রাণীর, যে কোনো জৈবিক প্রাণীর যে রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনারও সেই রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার খাদ্যের প্রয়োজন আছে, আপনার বাসস্থানের প্রয়োজন আছে, এবং আপনার সিকিউরিটি বা ওই যে নিশ্চয়তার একটি প্রয়োজন আছে। অর্থাৎ এইগুলো ওই নিশ্চয়তার ভাগের দিক, অর্থাৎ এইগুলোকে বলা হয় একদম বেসিক রিকোয়ারমেন্টস। তারপরে আসছে নিশ্চয়তার চাহিদা, ওই যে যেমন আপনার সামাজিক একটি পরিচয় দরকার আছে, আপনার আপনার এই নিশ্চয়তার দরকার আছে যে আচ্ছা আমি যদি কাজে যাই তাহলে আমি যেন মাসের শেষে আমি মাইনেটা পাই, যেটাকে আমি দিয়ে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো, আমার অধিকারগুলো যেন থাকে, অর্থাৎ আমি যা করতে চাই আমি যেন সেটা করতে পারি, এবং সেগুলো কিছুভাবে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিবেশের ওপর নির্ভরশীল। তারপরে হচ্ছে আপনার দরকার পড়ে হচ্ছে আপনার একটি সামাজিক পরিচিতির, অর্থাৎ আপনি কোনো জিনিসের ভক্ত কি কোনো জিনিসের কোনো জায়গায় আপনার একটি ব্যক্তি প্রতিষ্ঠান রয়েছে এবং আপনার একটি পরিচয় রয়েছে, এবং এটা আপনি খেয়াল করবেন জানোয়ারদের ক্ষেত্রেও একই জিনিস রয়েছে, অর্থাৎ তাদের মধ্যেও যেমন অ্যালফা থাকে, অর্থাৎ যে ওই প্যাকটাকে লিড করে বা যে গ্রুপটার যে লিডার হয়, ঠিক তেমনভাবে মানুষও কিন্তু প্রথম কথা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন চায়, অর্থাৎ যে কোনো একটা গ্রুপের সাথে তার পরিচিতি থাকলে সে নিজেকে সুরক্ষিত মনে করে, সে তার কাছে নিশ্চয়তাটা বেড়ে যায়। কেন? তার কারণ হচ্ছে তার যদি কোনো বিপদ আসে সে মনে করে যে সেই যে তার অ্যাসোসিয়েশন, এই যে তার যে একটি সামাজিক তার যে একটি পরিচিতি আছে সেই পরিচিতিটা তাকে রক্ষা করবে, এবং এটা মোটামুটি সব জানোয়ারদেরই প্রয়োজন। কেবলমাত্র হয়তো শীর্ষের জানোয়ারদের প্রয়োজন নেই, যেমন ধরুন সিংহ বা বাঘ, এরা কিছুটা একলা থাকতে পছন্দ করে, এরা যেহেতু এরা ফুড চেনের একদম টপে রয়েছে, এরা নিজেদের মানে স্বনির্ভর। তবুও এমন ব্যাপার না, অনেক সময় আমি দেখেছি সিংহী অনেক ক্ষেত্রে শিকার করে, এবং বাঘের মূলত কাজ হচ্ছে পরিবারটাকে সামাল দেওয়া এবং টেরিটরিটাকে বাঁচিয়ে রাখা, অর্থাৎ ওই টেরিটরির মধ্যে দিয়ে ওই জায়গার মধ্যে দিয়ে যত প্রাণী যাবে, যা কিছু হবে, তার প্রথম অধিকার হচ্ছে তার, মানে এমন না যে সব অধিকার তার কারণ হচ্ছে সেখানে হায়নাও থাকবে, পরে সে হায়নাও খাবার খাবে। যাই হোক, এটাকে আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন দুভাগে ভাগ করা রয়েছে। একটাকে বলা হয়েছে হাইজিন পার্ট, অর্থাৎ নিচের তিনটে স্তরকে বলা হয়েছে হাইজিন, এবং ওপরে বলা হয়েছে মোটিভেশনাল বা মোটিভেশন। কারণ তার মানে হচ্ছে যে হাইজিন পার্ট মানে হচ্ছে যে এটির প্রয়োজন রয়েছে আপনি অন্য কিছু করুন না করুন, অর্থাৎ যেমন ধরা যাক যে আপনি একটি অফিসে চাকরি করেন, তো অফিসে চাকরি করতে গেলে আপনার যেগুলো ন্যূনতম দরকার তার মধ্যে আপনার একটি বেশ যথেষ্ট আলো দরকার আছে, আপনার একটি বসার জায়গার দরকার আছে, আপনার জলের দরকার আছে,
আপনার একটি টয়লেটের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এইগুলো, এর ফলে আপনার কাজ যে খুব ভালো হয়ে যাবে তা না, এগুলো একদম বেসিক রিকোয়ারমেন্টস, রাইট? তো ওই জন্য এগুলোকে বলে দে আর দ্য হাইজিন ফ্যাক্টরস। অর্থাৎ আপনার শারীরিক চাহিদার পূরণ, আপনার নিশ্চয়তার চাহিদার পূরণ এবং আপনার সামাজিক চাহিদার পূরণ, এই তিনটের ভীষণ দরকার আছে। এই তিনটে ছাড়া কিন্তু মানুষ নিজেকে ভীষণ একলা মনে করবে এবং মানুষ উদ্বুদ্ধ হবে না, সে কিছুই করতে পারবে না। ঠিক যেমন আপনি যদি একটা লোককে একটি পুরো ফ্যাক্টরিতে আপনি একলা ছেড়ে দেন যে আচ্ছা যাও ভাই তুমি একলা কাজ করো, কিছুক্ষণ পরে দেখবেন যে তার মধ্যে অলসতা, তার মধ্যে ডিপ্রেশন, তার মধ্যে সে ভীষণ নিজেকে ভীষণ দুঃখী মনে করবেন। তার মূল কারণ হচ্ছে যে আমরা সামাজিক জীব এবং সুতরাং আমরা সমাজের মধ্যে, আমরা লোকজনের মধ্যে বাঁচতে এবং থাকতে ভালোবাসি। আমরা যদি দুদণ্ড কথা না বলি আমাদের ভালো লাগে না, আমাদের মনে হয় যেন সব কিছু যেন আমাদেরকে দম ঘুটে আসছে। এবং এর মূল কারণ হচ্ছে আসলে কিছুই আসছে না, কিন্তু আপনার ওই যে আপনার হঠাৎ যেটা মনে হচ্ছে যে আপনি অসামাজিক হয়ে যাচ্ছেন, তো আপনার নিশ্চয়তার মধ্যে একটি অভাব আসছে, আপনার সামাজিক পরিচিতির ক্ষেত্রে আপনার একটি অভাব আসছে এবং সেটা আপনাকে ঘাবড়ে তুলছে। তো এই জিনিসটা অনেক জায়গায় ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে এর প্রয়োগ রয়েছে মাসলোস হায়ারার্কি অফ নিড। আমি ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি এবং এটা দিয়ে আমরা অনেক সময় ইনফ্যাক্ট রয়েছে অলরেডি সাইকোলজিতে, এটাকে ব্যবহার করে কালচারের মেজারমেন্ট করা হয়। অর্থাৎ একটি কার্যালয়ের আপনার লোকে কোথায় দাঁড়িয়ে আছে, লোকের কি কি চাহিদা পূরণ হচ্ছে, কি কি চাহিদা পূরণ হচ্ছে না, লোকে কোথায় অভাব বোধ করছেন। যেমন ধরুন আমরা যদি একটি কাজের জায়গা দেখি, তাহলে আপনি দেখবেন যে একদিকে হাইজিন ফ্যাক্টরস, যেমন আপনি যে সংস্থার জন্য কাজ করছেন তার একটি ভালো সুনাম থাকা দরকার বাজারে, তাই না? তার যে ওয়ার্ক প্লেসের কালচার, অর্থাৎ যে কর্মক্ষেত্রে গিয়ে যে আপনি একটি সুষ্ঠু পরিবেশ পাবেন সেটা দরকার রয়েছে। আপনার ওখানে যে সম্পর্ক এবং চাকরির নিশ্চয়তা সেটা দরকার রয়েছে, এবং কোম্পানির যে পলিসি আছে সেগুলো যেন মানুষ ঠকানো না হয়, সেগুলো যেন আরও বেশি বরং উদ্বুদ্ধ করে। এগুলো হচ্ছে হাইজিন ফ্যাক্টর, মানে এগুলো আপনাকে রাখতেই হবে, রাইট? এর ফলে আপনার উৎপাদন বাড়বে না, এর ফলে আপনার ব্যবসায় লাভ বাড়বে না, এগুলো আপনার দরকার। ব্যবসায় লাভ বাড়বে কখন? যখন ব্যক্তি অনুপ্রেরিত হবে এবং তার ফলে তার কিছু স্বপ্ন, তার কিছু যে অ্যাচিভমেন্টসগুলো আছে সেগুলো পূরণ হবে। যেমন আমরা ব্যক্তি হিসেবে আমরা গ্রো করতে চাই, অর্থাৎ আমাদের জ্ঞান বাড়াতে চাই, আমাদের দক্ষতা বাড়াতে চাই, আমাদের সামাজিক পরিচয় এবং পরিচিতি বাড়াতে চাই। দ্বিতীয় হচ্ছে আমরা কেরিয়ার এবং অ্যাচিভমেন্টস, অর্থাৎ এই যে বিভিন্ন ডেজিগনেশন, যে আপনি প্রথমে একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর আপনি ম্যানেজার হলেন, তারপর সিনিয়র ম্যানেজার হলেন, অর্থাৎ আপনার আপনি যে এই কাজটা করছেন সে কাজে যে আপনার একটি পরিচিতি রয়েছে বা কাজের যে একটি সম্মান রয়েছে, বা আপনি ভালো কাজ করছেন তার জন্য আপনাকে পুরস্কৃত করা হচ্ছে, আপনাকে বোনাস দেওয়া হচ্ছে এবং আপনাকে আরও বেশি সম্মান দেওয়া হচ্ছে, তার একটি প্রয়োজন রয়েছে। অর্থাৎ আপনি যত ওটাকে বাড়াবেন তত দেখবেন আপনার ব্যবসায় ভালো হচ্ছে বা আপনার ব্যবসায় বৃদ্ধি হচ্ছে। তার কারণ হচ্ছে আপনার ব্যবসাটা তো চলছে এই লোকজন দিয়ে, তাই না? এছাড়াও রয়েছে পার্সোনাল অ্যান্ড সোশ্যাল রেকগনিশন, অর্থাৎ ওই পরিচিতি আপনার দরকার আছে। আইডেন্টিটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, যে আপনাকে স্বাবলম্বীভাবে কাজ করতে দেওয়া হচ্ছে, আপনাকে ডিসিশন নিতে দেওয়া হচ্ছে এবং তার ফলে কি হয়, আপনি অনেক বেশি অনুপ্রেরিত হচ্ছেন। বিশ্বব্যাপী এটা খুব প্রচলিত যে
অনুপ্রেরণা দু ধরনের হয়, অর্থাৎ অন্তর্নিহিত অনুপ্রেরণা এবং বাহ্যিক অনুপ্রেরণা। অর্থাৎ কিছু অনুপ্রেরণা এমন রয়েছে যেগুলো বাহ্যিক, অর্থাৎ যেমন ধরুন একজন লেখক যে একটি বই লিখবে, সে কি দ্বারা অনুপ্রেরিত হবে? বেশিরভাগ সময় সে অনুপ্রেরিত হবে তার পাঠক দ্বারা। অর্থাৎ তার পাঠক যদি চায় একটা ডিটেকটিভ নোভেল লিখুন, বা উনি যদি ডিটেকটিভ নোভেলই লেখক হন, তাহলে এবার আপনি এই জায়গাটাকে আপনার আপনার স্থান করে যে এবার একটা পাহাড়ি অঞ্চল নিয়ে আপনি লিখুন। অর্থাৎ সে তার পাঠকের থেকে অনুপ্রেরিত হয় যে আমার কাহিনীটা কেমন হবে। কিন্তু লেখার সময় সে যে কী শব্দাবলী ব্যবহার করবে সেটা কিন্তু অন্তর্নিহিত অনুপ্রেরণা। অর্থাৎ আমি সেখানে কী ধরনের শব্দ ব্যবহার করব, আমি সেখানে কী ধরনের ভাষার প্রয়োগ করব। ঠিক একইভাবে যেমন একটি ফিল্ম স্টারকে আপনি যদি দেখেন, যে তারা কিন্তু তাদের অনুপ্রেরণা বেশিরভাগটাই হচ্ছে বাহ্যিক, অর্থাৎ আমাদেরকে লোকে কেমনভাবে দেখতে চায় আমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করব, যেটাকে আমরা হিউম্যান রিসোর্সে বলি ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, অর্থাৎ আইসি জবস। অর্থাৎ যেখানে আপনাকে একজন ব্যক্তি হিসেবে আপনাকে কন্ট্রিবিউট করতে হবে, সেখানে কিন্তু অন্তর্নিহিত অনুপ্রেরণার বেশি প্রয়োজন রয়েছে। এবং এটা অনেক সময় দেখা হয় যাতে তার যে চাকরি বা তার যে অনুপ্রেরণার প্রয়োজন আছে, তার ব্যক্তিসত্তা কি একইভাবে অনুপ্রেরিত হয়। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে আমাদের ওই 4টে ভাগ রয়েছে। আমাদের ফিজিক্যাল বা শারীরিক ব্যাপারটা রয়েছে, তারপরে আমাদের বুদ্ধিমত্তার ব্যাপার রয়েছে, তারপর আমাদের সংকল্পমূলক ক্ষমতার একটি ব্যাপার রয়েছে, এবং তারপরে আমাদের বাহ্যিক যে প্রভাবগুলো রয়েছে তাতে আমরা কতটা প্রভাবিত হই সেটাও রয়েছে। অর্থাৎ এই যে এই প্রভাবের ফলে আমরা কোন জিনিসে বেশি অনুপ্রেরিত হব, এবং সুতরাং আমাদেরকে যদি সেই ধরনের কাজ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা বেশি ভালো করতে পারবো। অর্থাৎ যে মনে করে যে না আমার সামাজিক প্রতিষ্ঠার দরকার, আমি চাই যে লোকে আমাকে খুব ভালো করে চিনবে, তার মানে কি তার অনুপ্রেরণাটা সম্পূর্ণ বাহ্যিক। সে বাইরের থেকে অনুপ্রেরিত হয়, অর্থাৎ সে লোককে দেখিয়ে সে বা লোকজনের মাঝখানে, সমাজের মাঝখানে তার পরিচিতিটা তাকে বেশি অনুপ্রেরণা যোগায় বা তার আত্মকর্তৃত্বটাকে বাড়িয়ে তোলে। আত্মকর্তৃত্ব কি আমরা আসব। এবার দুটি আরও রয়েছে, একটাকে বলে উপযোগী অনুপ্রেরণা, একটিকে বলে সমন্বয়ক। অর্থাৎ কিছু অনুপ্রেরণা রয়েছে যেগুলো সিচুয়েশনাল বা যেটা ওই স্থানকাল পাত্র বিশেষে ব্যবহৃত হয়। অর্থাৎ আপনার যদি কোনো একটি বিষয় নিয়ে আপনাকে অনুপ্রেরিত হতে হয়, সেটাকে আমরা উপযোগী অনুপ্রেরণা বলি। অর্থাৎ আপনি একটি গিটার বাজাতে শিখবেন, তো সেখানে এবং তার একটি বিশেষ প্রয়োজন আছে যে আপনি গিটার বাজাতে শিখলে আপনি হয়তো কোনো বন্ধুর ব্যান্ডে আপনি গিটার বাজাতে চান। তো সুতরাং এইগুলো হচ্ছে উপযোগী, অর্থাৎ এগুলো আপনার কাজে লাগে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এই ধরনের, এবং বিশেষ ক্ষেত্রে দক্ষতার ক্ষেত্রে উপযোগী অনুপ্রেরণা একটি বিরাট প্রভাব রয়েছে। এবং উপযোগী অনুপ্রেরণা বেশিরভাগ ক্ষেত্রেই অন্তর্নিহিত হয়, অর্থাৎ সেটি আপনার ভেতর থেকে আসে, এবং তাতে বাহ্যিক প্রভাব যদিও থাকে তবুও সেটাকে শেখার জন্য বিশেষ, যেহেতু এটা যে কোনো উপযোগী অনুপ্রেরণা আপনাকে সেখানে একটা শিক্ষার বিষয় রয়েছে, সুতরাং সেটা অনেক বেশি অন্তর্নিহিত। আবার সমন্বয়ক অনুপ্রেরণা হচ্ছে যখন আপনি অনুপ্রেরিত হতে চান
কোনো একটি বিচার, কোনো একটি বিশ্বাস, কোনো একটি মতবাদ, কোনো একটি গোষ্ঠীর সাথে জুড়ে যাওয়ার জন্য। এবং এর খুব ভালো উদাহরণ হচ্ছে যে যেমন দেখুন আপনি ওই যে ইসকন আপনি দেখবেন, তারা সবাই মাথা কামিয়ে একটি বিশেষ ধরনের রঙের বস্ত্র পরে তারা হরে কৃষ্ণ হরে রাম করে ঘুরে বেড়ান এবং ভিক্ষা চেয়ে বেড়ান বা ওই গীতা তারা বন্টন করে বেড়ান। অর্থাৎ এই যে আপনার ওই অনুপ্রেরণাটা দরকার আছে যে আপনাকে গিয়ে ওগুলো কাজ করতে হবে, আপনাকে আপনার নিজের পুরো মাথা কামিয়ে ফেলতে হবে। অর্থাৎ আপনার যে পরিচয়, আপনার পরিচয়টা কিন্তু একটা সমন্বয়ের পরিচয় হচ্ছে। অর্থাৎ দূর থেকে দেখলে কেউ চিনতে পারবে না, সবাই প্রায় এক দেখতে মনে হবে। এটা কার্যক্ষেত্রেও ব্যবহার করা হয়, যেমন আপনাদেরকে ড্রেস কোড দেওয়া হয়। বিশেষ করে আপনি যখন ফ্যাক্টরিতে দেখবেন সবাই ওই একটা নীল ধরনের ওভারঅল পরে আছে, এবং তার বিশেষ কারণই হচ্ছে যে যাতে আলাদাভাবে চিহ্নিত না করা যায়, এবং তার ফলে আলাদাভাবে যেন কাউকে ইয়ে না করা হয়, কাউকে যদি টার্গেটিং করা হয় অনেক সময়, বা তাদের মধ্যে সমতা অসমতা যদি মেটাতে হয়, সেই ক্ষেত্রে আপনি এই ব্যবহারগুলো আপনি প্রয়োগে আনেন। এই যে নিজেকে স্ব-উদ্বুদ্ধ করা, এটাকে বলা হয় আত্মকর্তৃত্ব। অর্থাৎ আপনি নিজেই প্রভাবের কারণ, রাইট? যেমন আমরা দেখি যে অনেক সময় বাইরের থেকে সবাই চেঁচামেচি করছে, বা পুজোর ঢাক যাচ্ছে, বিসর্জন যাচ্ছে, আপনি ওই ঢাক দ্বারা অনুপ্রেরিত হয়ে আপনি বাড়ির থেকে ছুটে চলে যান, এই চলো চলো বিসর্জন হচ্ছে। অর্থাৎ অনুপ্রেরণা, বা আপনি কোনো একটা ভালো গান শুনছেন, গান শুনে আপনার মুড আপলিফ্ট হচ্ছে, অর্থাৎ সেখানে অনুপ্রেরণাটা বাহ্যিক অনুপ্রেরণা, অর্থাৎ বাইরের থেকে আপনি কিছু দ্বারা অনুপ্রেরিত হচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে সবচেয়ে বড় যে এই বাহ্যিক অনুপ্রেরণার জন্যও কিন্তু আপনাকে সেলফ মোটিভেটেড হতে হয়। অর্থাৎ সেলফ এজেন্সি ইজ ইকুয়াল টু ইয়োর এফোর্টস। অর্থাৎ আপনাকে যে আত্মপ্রচেষ্টাটা করতে হয় নিজেকে অনুপ্রাণিত করার জন্যে, সেটা ভীষণ দরকার, শুধুমাত্র এই কারণে যাতে আপনাকে বারবার বাইরের থেকে, বা আপনাকে যেটাকে বলে যে প্রক্সি এজেন্সি, অর্থাৎ একটা থার্ড পার্টি থেকে আপনাকে অনুপ্রেরণা নিতে না হয়। তার কারণে এটা তো সম্ভব না যে আপনাকে রোজ একজন মোটিভেশন লিডার এসে আপনাকে বলবে। যদিও অনেক সময় আজকাল অনেক কর্মস্থানে তারা অ্যাপস বানিয়ে ফেলেছে, এবং অ্যাপসের মধ্যে আপনাকে রোজ সকালবেলা একটি ছোট্ট নাজ করা হয় যে আজকে আপনার দিনটা কেমন যাচ্ছে, আজকে আপনার কী কী কাজ রয়েছে, এবং সাথে আপনাকে একটা অনুপ্রেরণার জন্য আপনাকে একটি সুন্দর একটা মিষ্টি একটি সংবাদ বা একটা ছোট্ট লেখা আপনার সামনে তুলে ধরা, যাতে আপনি অনুপ্রেরিত হয়ে আপনি নিজের সকল প্রচেষ্টা আপনি দিতে চান। এটা কিছুটা ওই হাতি চড়ার মতন। কেন হাতি চড়ার মতন? তার কারণ হচ্ছে আপনি যদি নিজের বুদ্ধিটাকে, নিজের মস্তিষ্কটাকে যদি একটি হাতি মনে করেন, এবং সেটা সত্যি কথা, ক্ষমতা বলে সে একটা হাতির চেয়ে কম কিছু নয়, কারণ সে আপনাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে, আপনি জানেনও না, এবং কিন্তু সে আপনার উপর নিয়ন্ত্রণ রাখে, আপনার অ্যাচিভমেন্টসগুলো আপনি পাবেন। তার জন্য সবার আগে দরকার হচ্ছে যেটাকে বলা হয় যে ডিরেক্ট দ্য রাইডার। অর্থাৎ সবার আগে যে হাতিতে চড়বে, অর্থাৎ আপনাকে নিজেকে ডিরেক্ট করতে হবে। অর্থাৎ আপনাকে নিজেকে চালিত করার জন্য আপনাকে বুঝতে হবে যে যেটা আপনার মনে হচ্ছে যে না আজকে করব না, আজকে দিনটা ভালো না, বা না এটা থাক আমি 2 ঘন্টা পরে করি, তার মূল কারণ হচ্ছে যে আপনি এগুলোকে বাধা হিসেবে দেখছেন, বা আপনার মনে হচ্ছে না এখন কেমন মনে হচ্ছে
দিনটা ভালো লাগছে না, বা আহ, এই আমি তো করতে এসেছিলাম কিন্তু লাইটটা চলে গেল। অর্থাৎ যেগুলোকে বাধা হিসেবে দেখছেন সেগুলো মূলত হচ্ছে আসলে আপনার মস্তিষ্কে ক্ল্যারিটির অভাব। অর্থাৎ রেজিস্ট্যান্স হিসেবে আপনি যেগুলোকে দেখেন, দোজ আর অ্যাকচুয়ালি ম্যাটার্স অফ ক্ল্যারিটি। আপনি যত স্বচ্ছতা আনবেন যে আচ্ছা আমার তো শেখার দরকার আছে, শেখার দরকারটা কেন আছে, কারণ এটা নিয়ে যদি আমি না শিখি এবং পরে সেটাকে যদি আমি ব্যবহারে না আনি, তাহলে আমি কিন্তু যেটা অ্যাচিভ করতে চাই সেটা অ্যাচিভ করতে পারবো না। সুতরাং এই রেজিস্ট্যান্সটাকে প্রথম জিনিস আসে হচ্ছে যে আপনার নিজের ব্যক্তি রেজিস্ট্যান্সটা আসে। একবার ব্যক্তি রেজিস্ট্যান্সটা আসার পরে আপনার যখন একবার আপনি বুঝতে পারলেন যে না এবার আমি ক্লিয়ার, আমাকে এটা করতে হবে, সুতরাং আমাকে এগোতে হবে, তারপরে হচ্ছে যেটাকে বলে মোটিভেট দ্য এলিফ্যান্ট। অর্থাৎ এবার আপনাকে আপনার মস্তিষ্ককে অনুপ্রেরণা দিতে হবে। মস্তিষ্ককে অনুপ্রেরণা দেবেন কি করে? তার কারণ হচ্ছে মস্তিষ্কের তরফ থেকে যে রেজিস্ট্যান্সটা আসবে সেটা এক্সজশন রূপে আসবে। অর্থাৎ সেটা এমন আপনার মনে হবে যে আপনি ক্লান্ত হয়ে গেছেন, আপনি আর পারছেন না, আপনার ভাবার ক্ষমতা নেই, শক্তি নেই। অর্থাৎ আপনার মস্তিষ্ক আপনাকে, ওই যে বললাম, বারবার আপনাকে ঠেলবে যে আরে কি করছো, আরাম করো, চুপ করে বসো, আনন্দ করো। তৃতীয় ধাপ নিতে হবে, সেটা হচ্ছে আপনাকে কি রাস্তায় আপনি এগোবেন, কিভাবে আপনি এগোবেন, আপনার যে অ্যাচিভমেন্ট, আপনার অনুপ্রেরণার ফলবশত আপনি যে যে জিনিসটা প্রাপ্য বা যে জিনিসটা আপনি পেতে চান সেটার যাতে আপনি পেতে পারেন। অর্থাৎ আপনাকে ওই রাস্তাটা নিয়ম ধরন আপনাকে তৈরি করতে হবে। আবার ওখানেও যখন আপনার কাছে রেজিস্ট্যান্স আসবে, আপনাকে বুঝতে হবে দিস ইজ ল্যাক অফ ডিরেকশন। অর্থাৎ যেহেতু আপনার কাছে দিশাটা ঠিক নেই, অর্থাৎ আপনাকে দিশাটাকে ঠিক করতে হবে। এর আগে আমরা দেখেছি আমাদের যে 4টি গুণ রয়েছে, সেই গুণগুলোর ফলে আমাদের অনুপ্রেরণার একটি বিশেষ স্কেল রয়েছে। অর্থাৎ এই স্কেলটার মানে হচ্ছে যে আপনি অন্তর্নিহিত অনুপ্রেরণা, আপনার অভ্যন্তরীণ অনুপ্রেরণা, আপনার আত্মবিশ্বাস দ্বারা চালিত হন, নাকি আপনি বাহ্যিক আপনার যে সত্তা আছে তার দ্বারা আপনি বেশি চালিত হন। এর প্রভাবের ফলে আপনি দেখবেন যে আপনার অনুপ্রেরণার কিছু মাপদণ্ড বা কিছু গুণাবলী রয়েছে। স্বতন্ত্রভাবে যে মানুষজন ভীষণ স্বতন্ত্রভাবে কাজ করতে চান, তাদের ক্ষেত্রে অভ্যন্তরীণ অনুপ্রেরণাটা অনেক বেশি হয়। অর্থাৎ বুঝতে পারছেন, যে ভীষণ স্বতন্ত্রভাবে নিজের ইন্ডিপেন্ডেন্সটাকে, নিজের অটোনমিটাকে ভীষণ প্রয়োজনীয় হিসেবে দেখেন, তারা দেখবেন তাদের অভ্যন্তরীণ অনুপ্রেরণা দিয়ে তারা কাজ করতে ভালোবাসেন। অর্থাৎ তাদেরকে যদি আপনি সেই ধরনের কাজ দেন যেখানে আপনার অভ্যন্তরীণ অনুপ্রেরণাটা বেশি দরকার, যেমন রিসার্চ করা, রাইট, কোনো জিনিস নিয়ে খোঁজ করা, বা ওই যে বললাম আইসি অর্থাৎ ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর ধরনের কাজ, সেই সব কাজ দিলে আপনি বেশি লাভবান হবেন। ইনফ্যাক্ট এই নিয়ে আমার একটি ব্যক্তিগত টেস্টও আছে, যেটা আমি অনেক সময় প্রয়োগে আনি এটা বোঝার জন্য যে এই মানুষটা কিভাবে অনুপ্রাণিত হয় বা কোন দিকে তার ঝোঁকটা বেশি। এরপরে হচ্ছে কিছু লোক অনুপ্রেরিত হয় তাদের সামর্থ্যের ওপর। অর্থাৎ তারা স্বতন্ত্রতা হলে ভালো, না হলেও ঠিক আছে, আমি একটি গোষ্ঠীর মধ্যেও কাজ করতে পারি, কিন্তু আমি শুধু যেটুকু জানি বা আমার যে বিশেষ যে কাজ আছে সেই কাজটা আমায় দিতে হবে, তবেই আমি কাজটা করব। অর্থাৎ তারা সামর্থ্যের উপর বা তাদের কম্পিটেন্সের উপর দ্বারা তারা অনুপ্রাণিত হয়। তার কারণ হচ্ছে তাদের মনে হয় যে এই কাজগুলো আমি যদি করি আমি বেশি সাকসেস পাবো, আমি বেশি অ্যাচিভ করতে পারবো, এবং ওই তাদের কাছে ওই নিশ্চয়তাটা বেশি হয়।
যখন তারা নিজেদের কাজ করে। ঠিক যেমন একজন স্বতন্ত্র চেতনার ব্যক্তি মনে করেন যে আমি যদি স্বতন্ত্রভাবে আমি যদি সিদ্ধান্ত নিতে পারি, আমি বেশি ভালো কাজ করতে পারবো, আমি বেশি ভালো ডেলিভার করতে পারবো। তৃতীয় হচ্ছে যারা উদ্দেশ্যমূলক, অর্থাৎ তাদের কাছে কাজটা বড় না, উদ্দেশ্যটা বড়। সেই উদ্দেশ্যটা হতে পারে, ধরুন আপনি কোনো সামাজিক ভালো কাজের জন্য করছেন, যেমন আপনি পুজোর অনুষ্ঠান করছেন, কিংবা আপনি কোনো ধরনের একটি আপনার পাড়ার মধ্যে বা আপনার এলাকার মধ্যে আপনি একটি হেলথ ক্যাম্প করাচ্ছেন। তো যেখানে আপনার উদ্দেশ্যটা পূরণ হচ্ছে, সেখানে আপনি অনুপ্রেরিত হচ্ছেন, এবং সেই উদ্দেশ্যটা বিভিন্ন রকম হতে পারে। সেটা আমার সামাজিক প্রতিষ্ঠার উদ্দেশ্য হতে পারে, আমার পরিচিতির উদ্দেশ্য হতে পারে, সেটা আমার আর্থিক স্বাচ্ছন্দ্যের উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ তারা বিশেষ একটি উদ্দেশ্য যখন, এবং সেটা অবশ্যই তাদের প্রয়োজনীয়তা, জৈবিক এবং জীবনের প্রয়োজনীয়তার সাথে সেটা মিল খায়, তখন তারা অনুপ্রেরিত হয় সেই লক্ষ্য ভেদ করার জন্য। কিছু লোক আছে যারা সাফল্য দ্বারা অনুপ্রেরিত হয়, অর্থাৎ তাদের কাছে কাজটা বড় না, কাজের শেষে যে তাদের নাম যশ হবে, তাদেরকে সমাজে আরও 10টা লোক চিনবে, তাতে তারা মনে করে যে তাদের সেটাই তাদের শ্রেষ্ঠত্ব। এবং এদের অনুপ্রেরণা আস্তে আস্তে দেখবেন, খেয়াল করুন যে আস্তে আস্তে বাহ্যিক হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যদি একটি ভালো নাম চাই, আমি যদি চাই যে আমি ভীষণ সফল হই, এবং দেখুন সফলতাটা তো একটি ধারণা মাত্র, রাইট? আপনি তো অনেক কিছুতে সফল হতে হয়, শুধু অর্থ কামালেই যে আপনি সফল তা তো নয়। আপনি তো দারুণ সঙ্গীত তৈরি করে সফল হতে পারেন, আপনি তো দারুণ কবিতা লিখে সফল হতে পারেন। কিন্তু মনে রাখবেন যে এই সব সফলতার জন্যে যারা শুধু বাইরের দিকে তাকিয়ে আছে, যারা বাহ্যিকভাবে অনুপ্রেরিত হচ্ছে, তাদের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে বাহ্যিক অনুপ্রেরণা না থাকলে, অর্থাৎ তারা অনুপ্রেরণার দ্বারা ফলটাকে আগে চাইছে নিজেদের প্রচেষ্টা দেওয়ার আগে, এবং সেইখানেই তাদের সবচেয়ে বড় দ্বন্দ্ব হয় যখনই মানুষ বাহ্যিক অনুপ্রেরণার দ্বারা অনুপ্রেরিত হওয়ার চেষ্টা করেন। এবং শেষ হচ্ছে সামাজিক, অর্থাৎ যারা সমাজকে বেশি প্রাধান্য দেয় বা গোষ্ঠীকে বেশি প্রাধান্য দেয়। এর একটি আমি আপনাকে উদাহরণ দেখাতে পারি। সেই উদাহরণটা হচ্ছে এমন যে অনেক আপনাদের সকলের নিশ্চয়ই আপনারা প্যারেন্ট টিচার মিটিংয়ে যান, এবং প্যারেন্ট টিচার মিটিংয়ে গিয়ে দেখবেন আপনারা জিজ্ঞেস করা হয় যে আচ্ছা আপনার কী প্রস্তাব আছে, আপনার কী বলার আছে। এবং সেখানে দেখবেন আপনি যদি বাহ্যিক অনুপ্রেরণাতে বেশি প্রভাবিত হন, তাহলে দেখবেন আপনি যে প্রস্তাবগুলো করছেন সেই প্রস্তাবগুলো সকলের জন্যে মঙ্গলকারক প্রস্তাব। অর্থাৎ আপনি বললেন টয়লেট, আমার মনে হয় টয়লেটগুলো একটু বেশি পরিচ্ছন্ন রাখা দরকার আছে, বা জলের ব্যবস্থাটা একটু ভালো করা দরকার আছে। অর্থাৎ বেসিক্যালি আপনি আপনার নিজের সন্তানের জন্য বলছেন না, আপনি সকলের কথা ভেবে আপনি প্রস্তাবনা করছেন। আবার যে ভীষণ অভ্যন্তরীণ সত্তা দ্বারা অনুপ্রেরিত, সে কিন্তু শুধু নিজেরটা দেখে এবং সেইখানে তার প্রস্তাবনা আসবে। অর্থাৎ সে বলবে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা ভালো করছে না, আপনি যদি একটু দেখতে পারতেন যে ও অঙ্কটা আলাদাভাবে যদি আপনারা একটু ওকে আলাদাভাবে ক্লাসরুমে নিয়ে বা টিচার্স রুমে নিয়ে যদি আপনি ওকে সাহায্য করতে পারতেন তাহলে খুব ভালো হতো। অর্থাৎ এই একটা সমস্যা আছে, যারা বাহ্যিকভাবে অনুপ্রেরিত হয় তাদের ওই যেমন সমস্যাটা রয়েছে যে তারা আগে ফলটা চায় অনেক সময়, তারপরে তারা নিজেরা প্রচেষ্টা দিতে চায়, বা অনেক সময় একে অপরের দিকে তাকায় যে ভাই আমি করব না তুই করবি, মানে ওই ব্যাপারটা রয়েছে।
আহ, যারা ভীষণ স্বতন্ত্র স্বভাবের মানুষ, তারা কিন্তু তাদের মধ্যে যে সমস্যাটা সেটা হচ্ছে তারা কিন্তু ভীষণ সেলফিশ হন, অর্থাৎ তারা নিজেরটা ভাববেন আগে। এবং এটা আপনি দেখবেন যে কটা খুব সফল মানুষ আছেন, যারা জীবনে ভীষণ সফল হন, তাদের মধ্যে এই অভ্যন্তরীণ সত্তার অনুপ্রেরণাটা বেশি, কিন্তু সাথে সাথে তারা একটু বেশি লোভীও। আহ, আহ, এবং তার মুখ্য কারণ হচ্ছে আপনি লোভ না করলে তো আপনি প্রাপ্তি করতে পারবেন না, তাই না? আপনার যদি সেই লোভটা না থাকে, সেই আকাঙ্ক্ষাটা না থাকে, তাহলে আপনার ভেতরে ওই ড্রাইভটাই আসবে না, আপনার মধ্যে ওই ফোকাসটা আসবে না, আপনি ওই ডিসিপ্লিনটা আনতে পারবেন না। আহ, এর এর আহ, আহ, কিছু জিনিস আমি অলরেডি তুলে ধরেছি, যেমন অন্তর্নিহিত অনুপ্রেরণা হলে বা ইন্ট্রিনসিক মোটিভেশন হলে সেটা অনেক বেশি পাওয়ারফুল হয়। বলা হয় যে, ওই যে বললাম যে আপনার মধ্যে ড্রাইভটা আনে, আপনার মধ্যে আপনাকে আরও বেশি উদ্বুদ্ধ করে তোলার ক্ষমতা রয়েছে, সেটা আপনার মূল্যবোধের সাথে জড়িত। এবং অনেক সময় দেখা যায় যে যেহেতু তারা নিজেদের সামর্থ্য, নিজেদের স্বতন্ত্র স্বতন্ত্র বিশ্বাসের ওপর কাজ করেন, তাদের কাছে রিওয়ার্ডটা বা আপনি তার ফলে কি পাচ্ছেন সেটা বড় না। কিন্তু যারা বাহ্যিক অনুপ্রেরণা দ্বারা বেশি প্রভাবিত হন, তাদের ক্ষেত্রে কিন্তু যদি টাকার অঙ্কটা ভালো হয় বা প্রাপ্তিটা মানে যে প্রাপ্তিটা তারা চাইছেন তার মধ্যে যদি সামাজিক ব্যাপারটা থাকে, তাতে যদি তাদের সামাজিক পরিচয়টা বৃদ্ধি হয়, তাহলে কিন্তু তারা খুব অনায়াসে যে কোনো কঠিন কাজও তারা করতে চাইবে। আগে যেমন আমি বিশ্বাস নিয়ে কথা বলেছি, যেখানে ওই সততা নিয়ে দ্বিতীয় এপিসোডে, সেখানে যে বিশ্বাসের যে কাঠামোটা রয়েছে, আপনি দেখুন সেই কাঠামোটা আপনার এই যে মোটিভেশনের কাঠামো বা আপনার অনুশীলনের কাঠামো তার সাথে কতটা মেলে। কারণ ওই সেখানেও আপনার যদি অনুশীলনকে দৃঢ় করতে হয়, তাহলে আপনার দরকার কি, আপনার অবশ্যই সবার আগে আপনার থাকবে আপনার লক্ষ্য। সেই লক্ষ্যর কে পূরণ করার জন্য আপনার এমন কিছু লোক আছে যাদের ওপর আপনি, বা এমন কিছু প্র্যাকটিস আছে, এমন কিছু নিয়ম আছে যার উপর আপনি আস্থা রাখতে পারেন, রাইট, বা আপনার আস্থা রয়েছে। এবং আপনার দরকার হচ্ছে কিছু লোক যারা সহায়ক হবে। ওই যে বললাম, আপনি একলা তো করতে পারবেন না। আপনি যদি 100 মিটার্স রেস, ইউসেন বোল্টের মতো না, 100 মিটার্স রেসে আপনি যদি জয়ী হতে চান অলিম্পিক্সে, তাহলে আপনার তো একটি টিম রাখবে, আপনার একটি কোচ দরকার, রাইট? তো আপনার সহায়তা দরকার হবে। এবং তাতে আপনার বোধ শক্তি দরকার আছে, অর্থাৎ আমি কী করে স্পিডটা বাড়াবো, কোন মুহূর্তে স্পিডটা বাড়াবো, সেই বুদ্ধিমত্তাটা থাকার দরকার আছে। এবং সাথে মূল্যবোধটা থাকার আছে, অর্থাৎ যে আমি এই জয়টা আমি অর্জন করতে চাইছি কেন। অর্থাৎ আমরা চলে এলাম কর্মফলে, রাইট? যে আপনি যে কর্ম করবেন, সেই কর্মের মধ্যে আপনার যে চিন্তাটা থাকবে, সেই চিন্তাটা কিন্তু এই জন্য থাকবে না যে আপনি নিজে তার থেকে কতটা উপকার পেতে পারেন বা তাতে আপনার কতটা ব্যক্তি উপকার হয়, বরং আপনি দেখবেন যে আপনার সামাজিক উদ্ধারটা কত বেশি হয়, এবং তার ফলে আপনার কন্ট্রিবিউশনটা যাতে তার চেয়ে বেশি সমাজের উপকারে লাগে। এগুলো ভীষণ জটিল বিষয়। তার কারণ হচ্ছে অনেকে অনেকভাবে উপকার করতে চায় বা অনুপ্রেরিত হয়। যেমন একটি গল্প আমি জানি যে একটি মানুষের এই পড়াশোনাগুলো করছিল, সাইকোলজি নিয়ে পড়াশোনা করছিল, এবং করতে করতে সে লাস্ট ইয়ারে সে কুইট করে যায়, ছেড়ে দেয়। এবং তার মধ্যে অ্যালট্রুইজম বা লোকের ভালো করার একটা বিশাল অনুপ্রেরণা ছিল, বা তার ইচ্ছে ছিল বলবো। এবার সে কি করলো যে সে ওই কোর্সটা ছেড়ে দিলে, এবং সবাই বললো যে
এ কী করলি তুই, তুই ছেড়ে দিলি, তুই বলেছিলি যে এটা নিয়ে পড়াশোনা করবি, করে প্রফেসর হবি বা যাই হোক, মানে যা চাকরি পাবি তা দিয়ে আপনি তুই তার 10% তুই কন্ট্রিবিউট করবি সমাজের উত্থানের জন্য, তো তুই তো ছেড়ে দিলি। তো সে দেখা গেল যে সে অন্য একটি কোর্স করলো এবং তারপরে সে ওই ট্রেডিংয়ের চাকরিতে ঢুকে গেল। এবং ট্রেডিংয়ের চাকরিতে ঢুকে গিয়ে দেখা গেল সে আসলে অনেক বেশি উপকার করছে। তার কারণ হচ্ছে অন্য মানে সে যদি তার নিয়মমাফিক পড়াশোনা করতো এবং তার ফলে যে সে চাকরিটা পেত, সেই চাকরিতে সে ততটা অর্থ কামাতে পারতো না। দেখা যেত যে সে 5 বছর যতটা করছে সেখানে এখানে এই চাকরিতে যেখানে অর্থ বেশি, সেই কাজটা করে সে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারছে, সে অনেক বেশি অবদান সমাজে রাখতে পারছে, দিতে। অনুশীলনের যে ডায়াগ্রামটা ফ্রেমওয়ার্কটা আমি দেখালাম, তার মধ্যে আপনি কি একটা ব্যাপার লক্ষ্য করেছেন যে এই দুটোর মধ্যে এত সমানতার কারণ কি বা এর ফলে কি হয়? ভেবে দেখুন, যারা একটি মতবাদের সমর্থনে নিজেদের প্রাণের আহুতি দিতে পারেন, তাদের কি ধরনের চরম অনুপ্রেরণা দরকার। অর্থাৎ তাদের যে বিশ্বাস, এই মতবাদের প্রতি তাদের যে বিশ্বাস, সেটাকে যখন তারা অনুপ্রেরণা করে ফেলে, তখন আপনি ওই সবচেয়ে চরম লক্ষ্য পর্যন্ত আপনি পৌঁছতে পারছেন। অর্থাৎ যেখানে আপনার মূল্যবোধ, যেখানে আপনার আস্থার বিষয়, যেখানে আপনার বুদ্ধিমত্তার ক্ষমতা বা বা তার পরিসীমা, যেখানে আপনি একই জায়গা থেকে সেই সহায়তা পাচ্ছেন এবং আপনার লক্ষ্য, আপনি যে বিশ্বাস করেন এবং আপনার অনুপ্রেরণার যে লক্ষ্য, দুটোই যখন এক হয়ে যাচ্ছে, তখন আপনার আপনার অনুশীলন, অর্থাৎ আপনার সেন্স অফ ডিসিপ্লিন এবং যেটা দরকার আছে, যদি আপনি মানে ওই ধরনের একটা চরম কাজ করতে যান যে আপনি নিজের প্রাণের আহুতি দেবেন, এবং তার ফলে অনেকে মনে করে যেটা খুব খারাপ কাজ। দেখুন, খারাপ ভালের বিচার তো আমরা আলাদা একটা এপিসোডে করব, তবে এর জন্যে যে ধরনের আত্মবিশ্বাস এবং যে ধরনের অনুশীলনের দরকার রয়েছে, এটা এই বোঝায় যে আপনার এই অনুশীলনের আপনার যে ফ্রেমওয়ার্ক এবং আপনার আপনার বিশ্বাস ব্যবস্থার যে তন্ত্রের যে ফ্রেমওয়ার্ক, এই দুটোকে এক হতে হবে, মানে রিপ্লেসেবল হতে হবে এর এক অপরের সাথে। এটা খুব সহজ না, এই কাজটা অতটা সহজ না যতটা দেখে বা সামান্যভাবে ভেবে আমরা মনে করি। কিন্তু ওই যে সহজ হয়ে যায় যখন আপনি প্রত্যেকটা মাপদণ্ডকে মেপে নেন। এটাই যদি কর্মক্ষেত্রেও প্রয়োগ করা যায়, এর কিন্তু খুব ভালো ফল আসতে পারে। মানে কোম্পানিজ ক্যান রিয়েলি বেনিফিট ফ্রম দিস কাইন্ড অফ প্রসেসেস। সেটা অবশ্য কোম্পানিদের ব্যাপার, ব্যবসার ব্যাপার, বাট আমার বলার বক্তব্যের এবং বোঝানোর শুধুমাত্র কারণ হচ্ছে যে আপনি যদি ওই চরম সীমার অনুশীলন দেখতে চান এবং তার কারণটা বুঝতে চান, তাহলে এই হচ্ছে আপনার সামনে, সেটাকে তুলে ধরলাম। এবং এই জন্যেই বলে যে যাদের মধ্যে শেখার আগ্রহটা আছে, তাদেরকে সমাজের উচিত ভীষণভাবে তাদেরকে অনুপ্রেরিত করা। তার কারণ হচ্ছে এই আগ্রহটা আস্তে আস্তে আরও কমে চলেছে লোকেদের মধ্যে। লোকেরা আর শিখতে পছন্দ করছে না, এবং তার জন্য তারা দায়ী না। তার কারণ হচ্ছে আমাদের একটা ইনফরমেশন ওভারলোড হচ্ছে, অর্থাৎ আমাদের এত বেশি জিনিস শেখার রয়েছে যে মানুষ গুলিয়ে ফেলছে, বুঝতে পারছে না যে কোনটা ছেড়ে কোনটা শিখবো, কোন দিকে আমি ধাবিত হবে। তার কারণও এটা যে দিনের শেষে এগুলো সব ইন্টার রিলেট, যেখানে আমি ওই সততার কথায় বলেছি যে আপনি সম্পূর্ণটা সবসময় দেখতে পারেন না।
তার কারণ হচ্ছে একটি দেশের মহিমা সম্বন্ধে আপনাকে যদি জানতে হয়, আপনি শুধু ইতিহাস জানলে চলবে না, তাই না? তার ভূগোলটাও জানতে হবে, তার আহ, সমাজ ব্যবস্থাটাও বুঝতে হবে। আশা করি এতক্ষণ যে আলোচনাটা হলো সেটা আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো জানাবেন। আহ, আমার সাথে এতক্ষণ যদি আপনি রয়েছেন, তাহলে আমার ওই এক শেষ অনুরোধ, অবশ্যই শেয়ার করবেন। এবং চলুন আমরা সমাজটাকে একটু শিক্ষিত করি, একটু বুঝতে শেখাই, একটু তাদের বুদ্ধিমত্তা বাড়াই, এবং তার ফলে সমাজটা যাতে আর একটি ভালো সমাজ হয়ে, একটি এমন সমাজ হয়ে দাঁড়াক যেটা দূরদর্শী হোক, যে অনেক দিন ধরে সে যেন সফল সমাজ এবং সুষ্ঠু সমাজ বলে গণিত হয়। তো সেই দিকে আমার প্রচেষ্টা। আপনাদের সাহায্য থাকলে নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছতে পারবো।